হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এখন আমি করাবো ক্লাস নম্বর 44, যেটি 14ই জুন সেকেন্ড শিফটে এসেছিল। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এসএসসি প্রচুর পরিমাণে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে এবং প্রচুর পরিমাণে কিন্তু রিপিটও আছে। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, কৃষ্ণা নদী ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? অপশন অনুযায়ী কর্ণাটক। কর্ণাটকের মধ্যে দিয়ে কিন্তু কৃষ্ণা নদী অতিবাহিত হয়েছে বা প্রবাহিত হয়েছে। দেখো, কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই 4 রাজ্যের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বরের কাছে উৎপত্তি লাভ করেছে। তো কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? মহাবালেশ্বরে কিন্তু কৃষ্ণা নদীর উৎপত্তি। তুঙ্গভদ্রা, মালপ্রভা, কোয়ানা, ভীমা, ঘাটপ্রভা, ইয়েরলা, ওয়ার্না, ডিন্ডি, মুসি এবং দুধগঙ্গা এগুলো কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। ঠিক আছে, মালপ্রভা। ঠিক আছে, চলো নেক্সট। নিচের মধ্যে কে বিখ্যাত বলিউড গান এ দিল হ্যায় মুশকিল এই গানটি গেয়েছেন? এ দিল হ্যায় মুশকিল এই গানটি গেয়েছেন, খুবই হিট একটি গান এবং জনপ্রিয় গান। এটি গেয়েছেন অরিজিৎ সিং। অরিজিৎ সিং এই গানটি গেয়েছে এ দিল হ্যায় মুশকিল। চলো নেক্সট। নিচের কোন অনুচ্ছেদে গ্রেপ্তার এবং আটক থেকে সুরক্ষা উল্লেখ রয়েছে? গ্রেপ্তার এবং আটক থেকে সুরক্ষার কথা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? তো এটি অনুচ্ছেদ 22-এ কিন্তু বলা রয়েছে। অনুচ্ছেদ 22-এ কিন্তু বলা রয়েছে গ্রেপ্তার এবং আটক থেকে সুরক্ষা। দেখো, ভারতীয় সংবিধানে 1 থেকে 4-এ বলা রয়েছে ইউনিয়ন এবং অঞ্চল। ইউনিয়ন এবং অঞ্চল সম্পর্কে বলা রয়েছে 1 থেকে 4 নম্বর অনুচ্ছেদ। নাগরিকত্ব 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদ বা পার্ট 2-এ। আর ইউনিয়ন এবং অঞ্চল এটাও 1 থেকে 4 নম্বর অনুচ্ছেদ এবং পার্ট 1-এ। মৌলিক অধিকার বলা রয়েছে 12 থেকে 36, পার্ট 3-এ কিন্তু মৌলিক অধিকার বলা রয়েছে। তো বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। কি কি? দেখো, 14 থেকে 18 বলা হয়েছে সাম্যের অধিকার, 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30 সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার। দেখো, 32 থেকে 35-এ বলা রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এবার 36 থেকে 51-তে বলা রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি। আর 51-এতে বলা রয়েছে মৌলিক অধিকার। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 36 থেকে 51 এবং পার্ট 4 এবং মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য, ঠিক আছে, 51-এ বা 4-এর এ ভাগে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছিল? তো তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দিরটি দ্বিতীয় রাজরাজ চোল দ্বারা নির্মিত হয়েছিল। চোল শাসক দ্বিতীয় রাজারাজ চোলের দ্বারা নির্মিত হয়েছিল। দেখো, এটি দ্রাবিড় স্থাপত্যের একটি হিন্দু মন্দির যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাবুর জেলার কুম্ভকোণমে অবস্থিত। তাঞ্জাবুর জেলার কুম্ভকোণমে অবস্থিত এই মন্দিরটি শিবের উদ্দেশ্যে নির্মিত হয়েছে।
তো ঐরাবতেশ্বর মন্দিরটি এটা কিন্তু ভগবান শিবকে উদ্দেশ্য করে এটি তৈরি করা হয়েছে। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার প্রথম মাস কোনটি? ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার হিসাবে প্রথম মাসটির নাম কি? তো প্রথম মাসটির নাম হলো মহরম। দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, 4 নম্বর রবিউস সানি, 5 নম্বর জমাদিউল আউয়াল, 6 নম্বর জমাদিউস সানি, 7 নম্বর রজব, 8 নম্বর শাবান, 9 নম্বর রমজান। যে সকল পদার্থের মাধ্যমে জিনিস দেখা যায় না তাদেরকে কি বলা হয়? তো তাকে বলা হয় অস্বচ্ছ উপকরণ। দেখো, কাঁচ কিন্তু একটা পরিষ্কার মাধ্যম, কাঁচের মধ্যে দিয়ে কিন্তু সব কিছু দেখা যায়, কিন্তু যখন কাঁচ অস্বচ্ছ হয়ে পড়ে, ঘষে ঘষে যখন কাঁচকে অস্বচ্ছ করা হয় তখন কিন্তু কাঁচের মধ্যে দিয়ে কিন্তু কোনো কিছু জিনিস দেখা যায় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের বেশ কিছু শহর ছিল, নিচের কোন শহরটি সবচেয়ে দক্ষিণে অবস্থিত? নিচের শহরগুলোর মধ্যে কোনটি মৌর্যদের সবথেকে দক্ষিণতম শহর? তো এটি হলো, সঠিক উত্তর হবে ব্রহ্মগিরি। ব্রহ্মগিরি মৌর্য সাম্রাজ্যের সবথেকে দক্ষিণের শহর। কিতাব উল হিন্দ একটি আরবি লেখা, এটি কে লিখেছেন? কিতাব উল হিন্দ একটি আরবি লেখা, এটা লিখেছেন আল বিরুনি। আল বিরুনির লেখা একটি বই যেটি আরবিতে লেখা, এটা লিখেছে আল বিরুনি। কিতাবুল হিন্দ কে লিখেছেন? আল বিরুনি। ঠিক আছে, দেখো, বুদ্ধচরিত, সূত্রালঙ্কার, বর্ষঘোষ, শত সাহসিকা, প্রজ্ঞা পারমিতা এবং মাধ্যমিকা সূত্র লিখেছেন নাগার্জুন। মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম লিখেছেন বিশাখ দত্ত। কামসূত্র লিখেছে বৎসায়ন। নাট্যশাস্ত্র ভরতমণি। কীর্তার্জনিয়ম ভারবী। বৃহৎ সংহিতা, পঞ্চ সিদ্ধান্তিকা, সূর্য সিদ্ধান্তিকা লিখেছেন বরাহমিহির। মত্তবিলাস প্রহসন এটা লিখেছেন মহেন্দ্র বর্মন। দানসাগর অদ্ভুত সাগর এটা লিখেছেন বল্লাল সেন। আর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ এটা লিখেছেন হর্ষবর্ধন। বাবর নামা লিখেছেন বাবর নিজেই। ঠিক আছে, চলো নেক্সট। গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের বিতরণ ব্যবস্থা বা বেআইনি কার্যকলাপের নিষেধাজ্ঞা, এই সংশোধনী বিল 2022 সরকারের কোন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত? তো এটি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি সম্পর্কিত? গোলাব সপেরা নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? গোলাব সপেরা, তো তিনি কিন্তু কালবেলিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। কালবেলিয়া নৃত্য ভারতের রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য। ভারতের রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য এই কালবেলিয়া। তো গোলাব সপেরা কিন্তু এই কালবেলিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। তো গোলাব সপেরা তিনি 2016 সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। 2016 সালে গোলাব সপেরা এই পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। নিচের কোন অ্যাসিড ভিনিগারের পিএইচকে আম্লীয় করে তোলে? নিচের কোন অ্যাসিড ভিনিগারের পিএইচকে আম্লীয় করে তোলে? তো সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত CH3COOH। টোকিও অলিম্পিক 2021 যেটি টোকিও অলিম্পিক 2020 যেটি খেলা হয়েছিল 2021 সালে, ভারত মোট কতগুলো ব্রোঞ্জ পদক পেয়েছিল? তো টোকিও অলিম্পিকে 2021 যেটা খেলা হয়েছিল সেখানে কিন্তু ভারত মোট 4টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। ঠিক আছে, একটি সোনা পেয়েছিল, 2টো রূপো পেয়েছিল এবং 4টি ব্রোঞ্জ পেয়েছিল। টোটাল 7টি পদক পেয়েছিল। জ্যাভলিন থ্রোয়া নীরজ চোপড়া সোনা পেয়েছিলেন। ভারোত্তোলনে এবং কুস্তিতে যথাক্রমে মীরাবাই চানু
এবং রবি কুমার ধাইয়া রূপো পেয়েছিলেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ব্রোঞ্জ পেয়েছিলেন। বক্সিংয়ে লাভলিনা বরগোই ব্রোঞ্জ পেয়েছিলেন। ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পেয়েছিলে এবং কুস্তিতে বজরং পুনিয়া ব্রোঞ্জ পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। পোস্ট অফিসে সঞ্চয়ের মাধ্যমে ব্যাংকে সঞ্চয় জমা অর্থের সরবরাহে কোন পরিমাণে অন্তর্ভুক্ত? তো এটি কিন্তু M2 এর অন্তর্ভুক্ত। 2011 সালের আদমশুমারি অনুসারে অনুমানিক মহিলা সাক্ষরতার হার কত? 2011 সালে ভারতের আদমশুমারি বা জনগণনা অনুযায়ী আনুমানিক মহিলাদের সাক্ষরতার হার কত? তো অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে 65%। 65% ভারতের সাক্ষরতার হার ছিল মহিলাদের। ভারতের সাক্ষরতার হার টোটাল 74.04। সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য কেরালা 93.91%। ভারতের সর্বনিম্ন সাক্ষর রাজ্য বিহার 61.80%। ভারতের পুরুষ সাক্ষরতার হার 82.14% এবং ভারতের নারী সাক্ষরতার হার 65.46%। ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার 17.84%। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার মেঘালয়ে 27.8% এবং সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার নাগাল্যান্ডে, সেখানে -0.58% জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছিল। নিচের কোন বিবৃতিটি সার সম্পর্কিত সঠিক নয়? দেখো, সার কারখানায় প্রস্তুত করা হয়, সেটা সঠিক। এগুলো উদ্ভিদের পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ, এটাও ঠিক। এগুলো মানুষ সৃষ্ট অজৈব লবণ, এটাও ঠিক। তো সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হলো তারা মাটিতে হিউমাস সরবরাহ করে, এটা কিন্তু সার সম্পর্কে সঠিক নয়। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে রাজ্য বিধানসভার মেয়াদ কত বছর? তো রাজ্য বিধানসভার মেয়াদকাল কত বছর? তো রাজ্য বিধানসভার মেয়াদকাল 5 বছর। আর ভারতের এই রাজ্য বিধানসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স হতে হয় 25 বছর। তো কোনো রাজ্যের বিধানসভার সদস্য হতে গেলে তাকে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। ঠিক আছে। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। 1931 সালে বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। আলীনগরের সন্ধি 1757, সুরাটের সন্ধি 1775, সলবাই সন্ধি 1782, পুরন্দরের সন্ধি 1776, ম্যাঙ্গালোরের সন্ধি 1784, শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792, বেসিনের সন্ধি 1802, অমৃতসরের সন্ধি 1809, সগৌলির সন্ধি 1816, ইয়ান্দুবুরের সন্ধি 1826, লাহোরের সন্ধি 1846, গন্ডোমার্কের সন্ধি 1879। দীর্ঘ সময় ধরে সংগৃহীত আবহাওয়া তথ্যের উপর ভিত্তি করে একটি স্থানের আবহাওয়ার ধরন, যেমন 25 বছর ধরে, সেই স্থানকে কি বলা হয়? তো সেই স্থানকে বলা হয় জলবায়ু। সেই স্থানকে বলা হয় জলবায়ু। 25 বছরের কোনো জায়গার আবহাওয়ার তথ্যের উপরে কোনো স্থানের আবহাওয়ার ধরনকে বলা হয় জলবায়ু। ঠিক আছে। 25 বছরে সংগৃহীত আবহাওয়া তত্ত্বের উপর ভিত্তি করে কোনো স্থানের আবহাওয়ার ধরনকে বলা হয় সেই স্থানের জলবায়ু। নিচের কোন বইটি অরবিন্দ আদিগা লেখেননি? তো অরবিন্দ আদিগা লিখেছেন দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার, দ্য হোয়াইট টাইগার এবং অ্যামনেস্টি, এটা লেখেননি দ্য কস্ট অফ লিভিং, এটা লিখেছেন কে? অরুন্ধতী রায়। দ্য কস্ট অফ লিভিং এটা লিখেছেন অরুন্ধতী রায় লিখেছেন এই দ্য কস্ট অফ লিভিং। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে কত সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? এই রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার মাধ্যমে কিন্তু কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। তো সঠিক উত্তর 1773। এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। 8ই সেপ্টেম্বর 2022 নীতি আয়োগ
কাদের সহযোগিতায় দেশের প্রথম জাতীয় মালবাহী প্ল্যাটফর্ম ভারত বা ই ফার্স্ট ইন্ডিয়া চালু করেছে? তো এটি চালু করেছে ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এই ই ফার্স্ট ইন্ডিয়া এইটি লঞ্চ করেছে নীতি আয়োগ। কত সালে? 8ই সেপ্টেম্বর 2022 সালে। নিউ দিল্লির ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বা সংশোধনী বিল 2022 দ্বারা নতুন দিল্লির আন্তর্জাতিক সালিসি কেন্দ্র আইন 2022 কার্য করার ক্ষেত্রে কোনো অসুবিধা দূর করার জন্য কেন্দ্রীয় সরকারকে দেওয়া সময়সীমা এই আইন শুরু হওয়ার তারিখ থেকে কত দিন পর্যন্ত বাড়ানো হয়েছে? তো সঠিক উত্তর হবে 5, ঠিক আছে, 5 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। কাজরি ভারতের একটি লোকগীতি এবং নৃত্যের রূপ। এটি উৎপত্তি কোন রাজ্যে? কাজরি লোকগীতি এবং লোকনৃত্য, এটি উৎপত্তি কিন্তু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। ক্রিকেটে বলকে বাতাসে এমনভাবে আঘাত করা হয় যাতে বলটি সীমানা অতিক্রম করে, এখানে কত রান হবে? তো ক্রিকেট বলে কোনো ব্যাটার যদি এমনভাবে মারে বলটা শূন্যে গিয়ে বাউন্ডারির ওপারে গিয়ে পড়ে, এক্ষেত্রে কিন্তু 6 রান হবে। কয় রান? 6 রান হবে বা 6 হবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত একটি কি? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি প্রজাতন্ত্র দেশ, ঠিক আছে। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল? 1950 সালে 26শে জানুয়ারি ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।